রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে এ পর্যায়ে আমরা আলোচনা করব রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে। রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে যখন কোনো উভয়মুখী রাসায়নিক বিক্রিয়ার সম্মুখ ও পশ্চাৎবর্তী গতিবেগ পরস্পর সমান হয় তখন বিক্রিয়ার এই অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে রাসায়নিক সাম্যাবস্থা শুধুমাত্র উভয়মুখী রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, একমুখী রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কখনোই রাসায়নিক সাম্যাবস্থা প্রযোজ্য নয়। রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে যদিও সম্মুখ বিক্রিয়ার গতিবেগ ও পশ্চাৎবর্তী বিক্রিয়ার গতিবেগ সমান হয়, অর্থাৎ বাহ্যিকভাবে একটি বিক্রিয়াকে স্থির মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল প্রক্রিয়া। রাসায়নিক সাম্যাবস্থা কখনোই স্থির প্রক্রিয়া নয়, বরং গতিশীল প্রক্রিয়া। এই রাসায়নিক সাম্যাবস্থা যে একটি গতিশীল প্রক্রিয়া এটি জানা যায় তেজস্ক্রিয় আয়োডিনের পরীক্ষার সাহায্যে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল প্রক্রিয়া জানা যায় নিচের কোনটির সাহায্যে? তেজস্ক্রিয় আয়োডিন পরীক্ষার সাহায্যে জানা যায় রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল প্রক্রিয়া। সাম্যাবস্থা দুই ধরনের হতে পারে, ভৌত সাম্যাবস্থা ও রাসায়নিক সাম্যাবস্থা। ভৌত সাম্যাবস্থার উদাহরণ হচ্ছে তরল ব্রোমিন। যদি তরল ব্রোমিনকে যদি বাষ্পে পরিণত করা যায় তাহলে ব্রোমিন গ্যাস পাওয়া যায়। অপরদিকে গ্যাসীয় ব্রোমিনকে যদি ঘনীভবন করা যায় তাহলে সেখান থেকে তরল ব্রোমিন পাওয়া যায়। এটি একটি রাসায়নিক সাম্যাবস্থায় বিরাজমান অবস্থায় থাকে। রাসায়নিক সাম্যাবস্থার প্রকারভেদ যদি আমরা আরো ভালোভাবে দেখি তাহলে রাসায়নিক সাম্যাবস্থা সাধারণত তিন ধরনের: সমসত্ব সাম্যাবস্থা, অসমসত্ব সাম্যাবস্থা, আয়নিক সাম্যাবস্থা। সমসত্ব রাসায়নিক সাম্যাবস্থার আরেক নাম হচ্ছে সুষম সাম্যাবস্থা। অসমসত্ব সাম্যাবস্থার আরেক নাম হচ্ছে বিষম সাম্যাবস্থা। সমসত্ব সাম্যাবস্থা বা সুষম সাম্যাবস্থায় ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যদি কোনো উভয়মুখী বিক্রিয়ার বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবকের দশা একই দশায় থাকে তাহলে এ ধরনের উভয়মুখী বিক্রিয়ার যে সাম্যাবস্থা পাওয়া যায় সেটি হচ্ছে সমসত্ব সাম্যাবস্থা। এই বিক্রিয়ার উদাহরণটি আমরা ভালোভাবে মনে রাখব। বিক্রিয়ক ও উৎপাদগুলো একই দশায় থাকলে সমসত্ব সাম্যাবস্থা, অপরদিকে বিক্রিয়ক ও উৎপাদগুলো ভিন্ন ভিন্ন দশায় যদি থাকে তাহলে সেটাকে বলা হয় অসমসত্ব সাম্যাবস্থা। অসমসত্ব সাম্যাবস্থার উদাহরণটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্যালসিয়াম কার্বনেট সলিড, অপরদিকে ক্যালসিয়াম অক্সাইড সলিড, কিন্তু কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস, এজন্য এটি একটি অসমসত্ব সাম্যাবস্থা। অপরদিকে আয়নিক সাম্যাবস্থা হচ্ছে যদি কোন সাম্যাবস্থা অবস্থায় বা উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আয়ন অবস্থায় থাকে। আয়ন অবস্থায় যদি কোনো সাম্যাবস্থা উপনীত হয় তাহলে সেই বিক্রিয়াকে বলা হয় আয়নিক সাম্যাবস্থা। এ পর্যায়ে আমরা জানবো রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য। রাসায়নিক সাম্যাবস্থার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা শুধুমাত্র উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ উভয়মুখিতা। রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা জানি সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ পরস্পর সমান হয়। গতিবেগ আমাদের মনে রাখতে হবে পরস্পর সমান। রাসায়নিক সাম্যাবস্থায় উপনীত হলে বিক্রিয়া সম্পূর্ণরূপে কখনো শেষ হয়ে যায় না, অর্থাৎ বিক্রিয়াটি গতিশীলই থাকে, অর্থাৎ বলা যায় বিক্রিয়ার অসম্পূর্ণতা। সাম্যের অবস্থান যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে কোনো দিক থেকে শুরু করা যাক না কেন বিক্রিয়াটা সর্বদাই সাম্যাবস্থা অর্জিত হয়। সংগঠন ক্ষেত্র সাম্যাবস্থা কেবলমাত্র আবদ্ধ পরিমণ্ডলে বা বদ্ধ পাত্রে সৃষ্টি করা যায়। সাম্যাবস্থায় নিয়ামকের প্রভাব হচ্ছে যদি কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছায় তাহলে বাহ্যিক তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার কোনো পরিবর্তন না করলে সেটি চিরকালই সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ সাম্যাবস্থার উপর নিয়ামকের প্রভাব যথেষ্ট রয়েছে। অনুঘটকের প্রভাব। অনুঘটক রাসায়নিক সাম্যাবস্থা সৃষ্টি বা ধ্বংস করতে পারে না, শুধুমাত্র
রাসায়নিক সাম্যাবস্থার গতিশীলতা বৃদ্ধি অথবা হ্রাস করে দিতে পারে। রাসায়নিক সাম্যাবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন সর্বদাই হয় শূন্য। শিক্ষার্থী বন্ধুরা, এই 7টি বা 8টি হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য আমরা জানলাম 8টি। এই 8টির মধ্যে আবশ্যকীয় শর্ত হচ্ছে 4টি। এই 4টি শর্ত আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। শর্ত 4টি হচ্ছে সাম্যের স্থায়িত্ব, অর্থাৎ চিরকাল স্থায়ী থাকবে। উভয় দিক থেকে সুগম্যতা হতে হবে। রাসায়নিক বিক্রিয়া অসম্পূর্ণতা হতে হবে এবং রাসায়নিক সাম্যাবস্থায় প্রভাবকের কোনো ভূমিকা থাকা যাবে না, অর্থাৎ প্রভাবকের ভূমিকাহীনতা হতে হবে। রাসায়নিক সাম্যাবস্থা চেনার উপায় হচ্ছে 3টি। 1. বিক্রিয়ক ও উৎপাদকের বর্ণ পরিবর্তনের স্থিতি অবস্থা। 2. অধ্যক্ষেপের বর্ণের গাঢ়তা স্থিতিকরণ। 3. বিক্রিয়ার উভয় দিকের গতি নির্ণয়ের মাধ্যমে রাসায়নিক সাম্যাবস্থা চেনা যায়। কোন উভয়মুখী বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থায় উপনীত হলে চিরকাল সাম্যাবস্থায় বিরাজমান থাকে যদি তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা এই 3টি নিয়ামকের পরিবর্তন না করানো হয়। এই 3টি নিয়ামকের উপর সাম্যাবস্থার কি ধরনের প্রভাব আছে এই ধরনের একটি নীতি দিয়েছেন বিজ্ঞানী লা শাতেলীয়। এটি লা শাতেলীয়ের নীতি নামে পরিচিত। নীতিটি হচ্ছে, কোন উভয়মুখী বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছানোর পর এর কোন একটি নিয়ামকের পরিবর্তন করলে ওই বিক্রিয়ার সাম্যের অবস্থান ডানে বা বামে এমন ভাবে স্থানান্তরিত হয় যেন নিয়ামকের পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। এই নিয়ামক সাধারণত হচ্ছে 3 প্রকার: তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। কিন্তু অন্য আরেক বইয়ে বলা আছে এই 3টি নিয়ামক ছাড়াও নিষ্ক্রিয় পদার্থ সংযোগও বেশ রাসায়নিক সাম্যাবস্থার উপর ভূমিকা পালন করে। এজন্য আমাদের এটাও একটু ভালোভাবে মনে রাখতে হবে। লা শাতেলীর নীতি অনুযায়ী রাসায়নিক সাম্যাবস্থার উপর নিয়ামক হচ্ছে 3টি: তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা। এছাড়াও আরেকটি আছে, সেটি হচ্ছে নিষ্ক্রিয় পদার্থের সংযোগ। শিক্ষার্থী বন্ধুরা, বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব সম্পর্কে লা শাতেলীর নীতি অনুযায়ী আমরা এখন একটু আলোচনা করব। বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব 2 ধরনের: সাম্যাবস্থার অবস্থানের উপর প্রভাব, আর একটি হচ্ছে সাম্য ধ্রুবকের উপর প্রভাব। সাম্যাবস্থার অবস্থানের উপর প্রভাব তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একরকম হয়, আবার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এক ধরনের হয়। যদি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ানো যায় তাহলে সাম্যাবস্থা বাম দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়াটি পিছনের দিকে অগ্রসর হবে। আবার তাপমাত্রা কমানো হলে সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে। অপরদিকে তাপহারী বিক্রিয়ার অবস্থানের প্রভাবটা হচ্ছে, তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডান দিকে অর্থাৎ সামনের দিকে অগ্রসর হবে এবং তাপমাত্রা কমালে সাম্যাবস্থা বাম দিকে অর্থাৎ পিছনের দিকে অগ্রসর হবে। শিক্ষার্থী বন্ধুরা, সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কে আমাদের জানতে হবে। সাম্য ধ্রুবকের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির ফলে সাম্য ধ্রুবক হ্রাস পায়। আবার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির ফলে সাম্য ধ্রুবকের মান বৃদ্ধি পায়। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা এবং সাম্য ধ্রুবকের পরস্পর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। অপরদিকে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা এবং সাম্য ধ্রুবকের মধ্যে সম্পর্কটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা সমানুপাতিক সম্পর্ক। এখানে আরেকটি গুরুত্ব সহকারে আমাদের মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, সাম্য অবস্থার পরিবর্তন করতে পারে তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা, কিন্তু সাম্য ধ্রুবকের পরিবর্তন চাপ ও ঘনমাত্রা করতে পারে না। শুধুমাত্র
তাপমাত্রা সাম্য ধ্রুবকের পরিবর্তন করতে পারে। সাম্যাবস্থার উপর চাপের প্রভাব একটু আগে আমরা জানছি শিক্ষার্থী বন্ধুরা। সাম্য অবস্থানের উপর শুধু চাপের প্রভাব আছে, সাম্য ধ্রুবকের উপর চাপের কোনো প্রভাব নেই। সাম্যাবস্থানের উপর চাপের প্রভাব আলোচনা করার ক্ষেত্রে আমাদের জানতে হবে বিক্রিয়ার ভৌত অবস্থা দেখতে হবে, এবং এখানে দেখতে হবে শিক্ষার্থী বন্ধুরা সবচেয়ে গুরুত্ব সহকারে মনে রাখতে হবে ভৌত অবস্থা শুধুমাত্র গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে কোন সাম্যাবস্থা বিক্রিয়ার চাপের প্রভাব থাকবে, কঠিন বা তরল অবস্থার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকে না। এখান থেকে আরো একটা জিনিস মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, চাপের প্রভাব লক্ষ্য করার জন্য বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি এবং উৎপাদের মোল সংখ্যা কম হয়, তাহলে এই বিক্রিয়া যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে। কিন্তু উৎপাদ যদি বেশি হয় এবং বিক্রিয়ক যদি কম হয়, তাহলে বিক্রিয়ার উপর চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি পিছনের দিকে অগ্রসর হবে। অপরদিকে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যদি সমান হয়, সেক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকে না। অপরদিকে শিক্ষার্থী বন্ধুরা ঘনমাত্রার প্রভাবও চাপের মতোই অনেকটা। যদি বিক্রিয়কের ঘনমাত্রা বেশি হয় বা বাড়ানো হয়, তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা সামনের দিকে অগ্রসর হয়, অর্থাৎ বিক্রিয়াটি সামনের দিকে গতিশীল হয়। কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটি পিছনের দিকে অগ্রসর হতে থাকে। অপরদিকে উৎপাদের ঘনমাত্রা হ্রাস করানো হলে বিক্রিয়াটি সামনের দিকে এবং উৎপাদের ঘনমাত্রা বাড়ানো হলে বিক্রিয়াটি সাম্যাবস্থার পিছনের দিকে অগ্রসর হয়। রাসাতেলের নীতির উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব সম্পর্কে আমরা জানলাম। এ পর্যায়ে আমরা জানব শিল্পক্ষেত্রে রাসাতেলের নীতির প্রয়োগ কি। শিল্পক্ষেত্রে রাসাতেলের নীতি প্রয়োগ করে অ্যামোনিয়া প্রস্তুত করা যায়, সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা যায় এবং নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা যায়। রাসাতেলের নীতি প্রয়োগ করে শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া প্রস্তুতির পদ্ধতিটির নাম হচ্ছে হেবারবশ পদ্ধতি। আমাদের মনে রাখতে হবে হেবারবশ পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির বিক্রিয়াটি হচ্ছে হাইড্রোজেন গ্যাস এবং নাইট্রোজেন গ্যাস পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে। বিক্রিয়াটি যদি আমরা সমতা করি, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাবো, এখানে উৎপাদের এখানে 2 এবং বিক্রিয়ক 3 অণু হাইড্রোজেন গ্যাস ও 1 অণু নাইট্রোজেন গ্যাস মিলে উৎপন্ন করে 2 অণু অ্যামোনিয়া গ্যাস। এই বিক্রিয়ার তাপ শক্তির পরিবর্তন হয় -92.8 কিলো জুল পার মোল। এখানে শিক্ষার্থী বন্ধুরা তাপ শক্তির পরিবর্তন বা এনথালপির পরিবর্তন হচ্ছে -92.8 কিলো জুল পার মোল, অর্থাৎ এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ার প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় লৌহ চূর্ণ বা আয়রন গুঁড়ো। প্রভাবক সহায়ক হিসেবে ব্যবহার করা হয় ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকা বা অ্যালুমিনা। এই সিলিকার সংকেত এবং অ্যালুমিনার সংকেত আমাদের মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। এখানে তাপমাত্রা দেওয়া হয় 450 থেকে শুরু করে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বা 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বা কোন বইয়ে দেওয়া আছে মাত্র 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি রাসাতেলের নীতির উপর তাপমাত্রার প্রভাব কি। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে রাসাতেলের নীতির অনুযায়ী তাপমাত্রা যদি বাড়ানো হয়, তাহলে বিক্রিয়াটি সামনের দিকে নয় বরং পিছনের দিকে অগ্রসর হয়।
অর্থাৎ হেবারবশ পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির পরিমাণ বরং তাপমাত্রা বাড়ালে হ্রাস পায়, অপরদিকে তাপমাত্রা কমালে আবার উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। যদিও তাপমাত্রা কমালে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, কিন্তু বিক্রিয়ার হারটি কমে যাবে। বিক্রিয়ার হার যেহেতু কমে যায়, সেজন্যই এখানে একটি অত্যানুকূল তাপমাত্রা ব্যবহার করা হয়। সেই অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অপরদিকে আমরা লাসাতেলের নীতি অনুযায়ী জানি চাপের প্রভাব হচ্ছে, চাপের ক্ষেত্রে আমরা সাধারণত দেখব উৎপাদ ও বিক্রিয়কের মোল সংখ্যা। এখানে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়ার উৎপাদ হচ্ছে 2 মোল এবং বিক্রিয়ক হচ্ছে 3/4 মোল। অর্থাৎ বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, উৎপাদের মোল সংখ্যা কম। অর্থাৎ তাহলে চাপ বাড়ানো হলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে। তাহলে আমরা যত বেশি চাপ প্রয়োগ করব, বিক্রিয়াটি তত বেশি অ্যামোনিয়া উৎপন্ন করবে। কিন্তু বেশি চাপ প্রয়োগের জন্য বেশি সারফেস এরিয়া দরকার। এই জন্য এখানে অত্যানুকূল চাপ হিসেবে 200 atm চাপ ব্যবহার করা হয়। উপরের এই শর্তগুলো প্রয়োগ করার ফলে অ্যামোনিয়ার উৎপাদন ক্ষমতা হয়, হেবারবশ পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপন্ন হয় 15 থেকে 25%। পর্যায়ে আমরা জানবো লাসাতেলের নীতির প্রয়োগ অনুযায়ী সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদন। সালফিউরিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে বিক্রিয়াটি হচ্ছে, সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির ক্ষেত্রে প্রথমে সালফার ডাই অক্সাইডের জারণের মাধ্যমে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করা হয়। উৎপন্ন সালফার ট্রাই অক্সাইড থেকে পরবর্তীতে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা হয়। সালফার ডাই অক্সাইডের জারণ বিক্রিয়াটি ঠিক এরকম শিক্ষার্থী বন্ধুরা। 2 অণু সালফার ডাই অক্সাইড অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে 2 অণু সালফার ট্রাই অক্সাইডে পরিণত হয়। এই বিক্রিয়াটিও তাপ উৎপাদী বিক্রিয়া। এক্ষেত্রে তাপ শক্তির পরিবর্তন বা এনথালপির পরিবর্তন হচ্ছে 192.6 কিলো জুল পার মোল। এই বিক্রিয়াটি একটি উভয়মুখী বিক্রিয়া এবং এই বিক্রিয়াটি যদি দেখি তাহলে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া এবং বিক্রিয়াটি আয়তন সংকোচনের মাধ্যমে সংগঠিত হয়। এই বিক্রিয়ার প্রভাবক হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড অথবা প্লাটিনাম চূর্ণ। এই বিক্রিয়ার অত্যানুকূল তাপমাত্রা 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যেহেতু বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া, তাপমাত্রা বেশি দেওয়া হলে বিক্রিয়াটি পিছনের দিকে সংগঠিত হবে বা উৎপাদ হ্রাস পাবে। এজন্য অত্যানুকূল তাপমাত্রা ব্যবহার করা হয় 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অপরদিকে এর অত্যানুকূল চাপ হচ্ছে 1.7 atm বা 172 কিলো প্যাসকেল। এ অবস্থায় 99.5% সালফার ডাই অক্সাইড জারিত হয়ে সালফার ট্রাই অক্সাইডে পরিণত হয় এবং পরবর্তীতে সেটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়। 98% সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। 98% সালফিউরিক অ্যাসিড থেকে 100% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডে পরিণত করা হয় এবং পরে একে ওলিয়ামে পরিণত করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ওলিয়ামের সংকেতটি আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, H2S2O7। এই ওলিয়ামের আরেক নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পাইরোসালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2S2O7। যেহেতু সালফিউরিক অ্যাসিড উৎপাদন একটি তাপ উৎপাদী বিক্রিয়া, এই তাপ উৎপাদী বিক্রিয়াটি 3টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে সালফারের দহনের ফলে সালফার ডাই অক্সাইডে পরিণত হয়। সেই সালফারের দহনের তাপমাত্রা বা এনথালপির পরিবর্তন হচ্ছে 297 কিলো জুল পার মোল। সালফার ডাই অক্সাইডের জারণের এনথালপির পরিবর্তন হচ্ছে 99 কিলো জুল পার মোল এবং সালফার ডাই অক্সাইডের হাইড্রেশন এনথালপির মান হচ্ছে 132 কিলো জুল পার মোল। শিল্পক্ষেত্রে
নাইট্রিক অ্যাসিড উৎপাদনের জন্য বার্কল্যান্ড-আইডের বিদ্যুৎ আর্ক পদ্ধতি ব্যবহার করা হয়। এই বিদ্যুৎ আর্ক পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে বিক্রিয়াটি 3 ধাপে ঘটে। প্রথমে নাইট্রোজেন গ্যাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন মনোক্সাইড গ্যাস উৎপন্ন করে। দ্বিতীয় বিক্রিয়াটি হচ্ছে উৎপন্ন নাইট্রোজেন মনোক্সাইড গ্যাস আবার বায়ুর অক্সিজেনের দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইডে পরিণত হয়। উৎপন্ন নাইট্রোজেন ডাই অক্সাইড অক্সিজেন ও পানির সাথে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। এই তিনটি বিক্রিয়ার মধ্যে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের এই তিনটি বিক্রিয়ার মধ্যে সবচেয়ে ধীর গতির বিক্রিয়া হচ্ছে প্রথম বিক্রিয়াটি। এজন্য এই বিক্রিয়াটি মূলত নাইট্রিক অ্যাসিডের উৎপাদনের হার নিয়ন্ত্রণ করে। আর এই প্রথম বিক্রিয়াটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। এর ডেলএইচ এর পরিবর্তন বা এনথালপির পরিবর্তনের মান হচ্ছে +186 কিলোজুল পার মোল। এটি একটি তাপহারী বিক্রিয়া। আমরা জানি লাসাতেলের নীতি অনুযায়ী তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে। শিক্ষার্থী বন্ধুরা, বার্কল্যান্ড-আইডের বিদ্যুৎ আর্ক পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের জন্য তাপমাত্রার ক্ষেত্রে এখানে মনে রাখতে হবে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হয়। এর অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 900 ডিগ্রি সেলসিয়াস এবং এই নাইট্রিক অ্যাসিড উৎপাদনের জন্য প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় রোডিয়াম বা প্লাটিনাম। নাইট্রিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমাদের আরো মনে রাখতে হবে এক্ষেত্রে বিদ্যুৎ আর্ক পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। কারণ হচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি লাসাতেলের নীতি অনুযায়ী যদি কোনো বিক্রিয়ার বিক্রিয়কের মোল সংখ্যা ও উৎপাদের মোল সংখ্যা সমান হয় তাহলে সেই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব থাকে না। যেহেতু এখানে নাইট্রোজেন এক অণু এবং এক অণু অক্সিজেন মিলে 2 অণু নাইট্রোজেন মনোক্সাইড গ্যাস উৎপন্ন করে, এজন্য এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান, এজন্য এই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব থাকে না। শিক্ষার্থী বন্ধুরা, এখন পর্যন্ত আমরা রাসায়নিক সাম্যাবস্থা ও লাসাতেলের নীতি পড়লাম। রাসায়নিক সাম্যাবস্থা সম্পর্কে আমাদের আরো জানতে হবে। রাসায়নিক সাম্যাবস্থা সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন বিজ্ঞানী বার্থেলো। বিজ্ঞানী উইলিয়ামসন সর্বপ্রথম রাসায়নিক সাম্যাবস্থার গতিশীল প্রকৃতির ধারণা দেন এবং রাসায়নিক সাম্যাবস্থার জন্য আমরা যে গতিশীল প্রক্রিয়া এটি ধারণা করার জন্য সাধারণত করা হয় তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করা হয়। এই তেজস্ক্রিয় আয়োডিনের সংকেতটা জানতে হবে। আমরা জানি আয়োডিনের আইসোটোপ, এর মধ্যে আয়োডিন 120 পারমাণবিক ভর বিশিষ্ট আয়োডিনটি সাম্যাবস্থা গতিশীলতার প্রক্রিয়ায় ব্যবহার হয়।